আপনি আমাকে এখানে কেন এনেছেন? তার কণ্ঠে ভয়ে লুকানো কিন্তু সাহসও ছিল। ফাহিম একটু মাথা কাত করল, যেন তার প্রশ্নটা খুব স্বাভাবিক। তার ঠোঁটে নরম অথচ বিপজ্জনক একটা হাসি ফুটে উঠল। কারণ তোমার তো ওখানে থাকতে কষ্ট হচ্ছিল, তাই না? কুহেলি দম আটকে তাকিয়ে রইল। ফাহিম কথা চালিয়ে গেল। আমি তাই তোমাকে এখানে এনে রেখেছি, নিরাপদে আমার কাছে। তার কথায় এমন কোমলতা ছিল যা ভীষণ অস্বস্তিকর। ফাহিম ধীরে ধীরে উঠে দাঁড়াল, কুহেলির দিকে এগিয়ে এলো, তবে ছুঁইনি। সামনে দাঁড়িয়ে খুব শান্তভাবে বলল, বিশ্বাস করো, আমি তোমাকে জোর করব না, কখনো না। তুমি শুধু বলো, ফাহিমের চোখে অদ্ভুত এক নরম উন্মাদনা ঝিলিক দিয়ে উঠল। তুমি কি ফিরে যেতে চাও সেই আবরারের কাছে, যে তোমার জীবনে শুধু কষ্ট, দুঃখ আর অপমানই দিয়েছে? কুহেলির নিঃশ্বাস আটকে গেল। ফাহিমের কথা যেন একটা বিষধর সাপের মতো সোজা মনের ভেতর ঢুকে যাচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কুহেলির মন এক মুহূর্ত থমকে গেল এই কথায়। আবরার, সে কি সত্যি ওকে ভালোবাসে, নাকি শুধু নিজের মতো করে ব্যবহার করে? দুবার অজ্ঞান হয়েছে, সবার সামনে ধমক, রাগ, অতিরিক্ত অধিকার, আরও অনেক কিছু। ফাহিমের প্রশ্নটা হঠাৎ খুব যুক্তিসঙ্গত মনে হলো তার কাছে। আবরারের কাছে কেন যাবে? কুহেলি গলায় শব্দ আটকিয়ে ফেলল। মনে হলো বুকের ভেতর কোথাও কিছু ভেঙে যাচ্ছে। ফাহিম তার মুখের পরিবর্তনটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করল। তার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটল। এটাই সে চেয়েছিল, ঠিক এটাই। আর কুহেলি প্রথমবারের মতো সত্যিই ভয় পেতে শুরু করল, ফাহিমের নয়, নিজের অনুভূতির। গাড়ি রাত ৮টার দিকে এসে ধীরে ধীরে থামল আবরারের বাড়ির সামনে। আজ কুহেলি অসুস্থ, এই ভাবনাটাই সারাদিন আবরারের মাথা ভার করে রেখেছিল। মন টিকছিল না কোথাও। যতই ব্যস্ততা থাকুক, যতই মিটিং লম্বা হোক, মেয়েটার চিন্তা তার মনকে রেহাই দেয়নি। প্রজেক্ট নিয়ে সীসা কথা বাড়িয়ে ফেলায় দেরি হয়ে গেছে, না হলে আরও আগেই চলে আসত। বডিগার্ড দরজা খুলতেই আবরার দ্রুত নেমে এলো। তার চেহারা গম্ভীর, চোখে তীব্র তাড়াহুড়োর ছাপ। পিছন থেকে এক বডিগার্ড ছুটে এসে দরজা ধরল, কিন্তু দুপা এগোতেই এক অদ্ভুত দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। সামনের লনে, দরজার সামনে, বাগানের গেটের ধারে, যেদিকেই তাকায় জায়গায় জায়গায় বডিগার্ড পড়ে আছে, স্থির, নড়ছে না, শরীর নীলচে, শ্বাস নেই, এটা স্পষ্ট। আবরার জমে গেল। অনুভূতিটা শব্দে বোঝানো যায় না। রাগ নয়, ভয় নয়, বরং এমন এক শীতল আতঙ্ক যা সবচেয়ে ঠান্ডা রক্তের মানুষকেও কাঁপিয়ে দিতে পারে। তার সাথে থাকা বডিগার্ড ছুটে গেল কয়েকজনের দিকে। আবরার ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল এক বডিগার্ডের পাশে। শরীর স্পর্শ করতেই ঠান্ডা বরফের মতো মনে হলো। পুরো শরীর নীল। আবরারের গলা নিচু, অদ্ভুত শান্ত, অথচ ভেতরে আগ্নেয়গিরি ফেটে যাচ্ছে। ধীরে ধীরে চারদিকে তাকালো। বাড়িতে আজ মাত্র ৫০০ বডিগার্ড ছিল, আর বাকিদের অন্য কাজে পাঠানো হয়েছিল। তবুও সবাই পড়ে আছে, একসাথে, নির্বিঘ্নে, কোনো শব্দ ছাড়াই। এটা সাধারণ আক্রমণ নয়, এটা পরিকল্পিত, খুব নিখুঁত এবং ভয়ঙ্কর। তার বুকের ভেতর হঠাৎ একটা চিন্তা বজ্রপাতের মতো নেমে এলো। রোজ। আবরার ধপ করে দাঁড়িয়ে গেল, মাথা উত্তপ্ত হতে লাগলো, গলা শুকিয়ে গেল, চোখ রক্ত লাল হয়ে উঠল। পাখি? নিচু স্বরে ফিসফিস করলেও শব্দটা ছিল ধ্বংসের বার্তা। ১ সেকেন্ড দেরি না করে বাড়ির দিকে ছুটে গেল। আবরার বাড়ির দরজায় ঢুকতেই থমকে দাঁড়ালো। পুরো ফ্লোর জুড়ে অস্বাভাবিক নীরবতা, নীরবতা যেটা বাড়ির মতো জায়গায় কখনোই থাকে না। ১ সেকেন্ড পরেই সে হুঙ্কার দিয়ে ওঠে। এটা কি অবস্থা? দেখল একজন দুইজন নয়, বাড়ির সব মেইড মেঝেতে অচেতন পড়ে আছে। কারো চোখ বন্ধ, কারো নিঃশ্বাস প্রায় শোনা যায় না, যেন কোনো অদৃশ্য ঝড় এসে সব কিছুকে নিশ্চুপ করে দিয়েছে। আবরারের বুকের ভেতরটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে দৌড়ে ছুটল বেডরুমে। খালি। তারপর গেস্ট রুম, তারপর কিচেন, তারপর ছাদ, তারপর বাগান। বাড়ির কোনো কোণ, কোনো দরজা, কোনো রুম কিছুই বাদ রাখল না। প্রতিটি জায়গায় ঢোকার সাথে সাথে তার গলা আরও উঁচু হতে লাগলো। রোজ, রোজ প্লিজ বাইরে এসো। এরকম মজা আমার মোটেও পছন্দ না। দেখো আমার হৃদয় কাঁপছে। তুমি কোথায়? তার কণ্ঠে রাগের চেয়ে ভয় বেশি ছিল, একটা কাঁপা কাঁপা ভয়, যে ভয় খুব কম মানুষই আবরারের চোখে দেখেছে। কিন্তু রোজ না, রোজ কোথাও নেই। ফেটিক্সো সহ বাকি বডিগার্ডরা দূর থেকে দাঁড়িয়ে আবরারকে দেখছিল। তাদের মাঝে ভয়ের স্রোত বয়ে গেল, কারণ আজ তারা দেখছে একজন আবরারকে নয়, এক উন্মাদ আবরারকে, যে একজন মানুষকে হারানোর আতঙ্ক মুহূর্তেই বোকা বানিয়ে দিয়েছে। ফেটিক্স গিলে নিয়ে খুব কাঁপা গলায় বলল, স্যার, মনে হচ্ছে ম্যামকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। আবরার থেমে গেল। ধীরে ধীরে মাথা তুলে তাকালো ফেটিক্সের দিকে।
তার চোখ সব সময় শান্ত ঠান্ডা হিসেবি আজ লাল টকটকে আগুনের মতো, যেন মুহূর্তেই যা সামনে পাবে ছিন্ন ভিন্ন করে ফেলবে। এক পা এগিয়ে এসে আবরার শীতল রাগে জ্বলা গলায় বলল, আমার পাখিকে কিডন্যাপ করার মতো সাহস কার? শেষ শব্দটা যেন দেয়াল ভেদ করে বেরিয়ে গেল। যে শোনে সে বুঝবে এক ঝড় জন্ম নিয়েছে। হঠাৎ আবরার কিছু একটা ভেবে পকেট ফোন বের করে দ্রুত স্ক্রিনে একটি নাম স্পর্শ করল। আজিজুল শেখ, দেশের প্রধানমন্ত্রী। তার প্রভাবশালী পরিচিতদের তালিকার সবচেয়ে উপরের নাম। রিং শোনা গেল মাত্র একবার, তারপরেই শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠ ভেসে এলো। হ্যাঁ আবরার, এমন সময়ে ফোন করার কারণ? আবরার শ্বাস টেনে নিয়েই বলল, তার শব্দগুলো যেন শীতল ধাতুর মতো কঠিন। পুরো দেশে কারফিউ জারি করুন, সব সীমান্ত বন্ধ, কেউ কোথাও যেতে পারবে না, আর দেশ ছাড়ার তো প্রশ্নই ওঠে না। ওপারি মুহূর্তের নীরবতা। তারপর প্রধানমন্ত্রী একটু বিদ্রুপ ভরা হাসিতে বললেন, আমি কি তোমার কথায় দেশ চালাই? এত বড় সিদ্ধান্ত তোমার ইশারায় নেব যে? কোনো উত্তর না দিয়ে আবরার ফোন কেটে দিল। ফোন নামানোর সময় তার চোখে যে আগুন জ্বলছিল তা দেখে ফেটিক্স পর্যন্ত গলা শুকিয়ে গিয়েছিল। আবরার ধীরে মাথা তুলল, সরাসরি ফেটিক্সের চোখে তাকিয়ে বলল, এই দেশ আধা ঘন্টার মধ্যে কেঁপে উঠবে। আধা ঘন্টার ভিতরে প্রধানমন্ত্রী ভবনে বোমা মারবে, বুঝলে? আর তারপর কাজ আপনা আপনি হয়ে যাবে। তারপর ওরা নিজে থেকেই দেশে লকডাউন করে দেবে। ফেটিক্সের মুখে আতঙ্কের ছায়া, কিন্তু বিরোধিতা করার সাহস নেই। সে মাথা ঝাঁকিয়ে দ্রুত বেরিয়ে গেল, যেন প্রতিটা সেকেন্ড তার কাছে জীবন মৃত্যুর মতো। আবরার শান্ত হয়ে দাঁড়াল না। সে সোজা বাইরে বেরিয়ে গাড়িতে উঠল। ড্রাইভার দেরি না করে ইঞ্জিন চালু করল। গাড়ি ছুটে চলল রাতের অন্ধকার ভেদ করে, যেখানে রাস্তার আলো যেন ভয়ে পথ ছেড়ে দিচ্ছে। গাড়ি থামল এক বিশাল পুরনো গুদামের সামনে, আবরারের ব্যক্তিগত নিরাপদ ঘাঁটি। ভেতরে ঢুকতেই দেখা গেল সারি সারি বডিগার্ড জড়ো হয়েছে, সবার মুখে উদ্বেগ আর বিস্ময়ের মিশ্র ছাপ। আবরার যখন কাউকে এভাবে একত্র করে, তখন সাধারণ কোনো ঝামেলা নয়, কিছু বড়, অস্বাভাবিক এবং বিপজ্জনক কিছু ঘটতে যাচ্ছে। গুদামের ভেতরের বাতাস ভারী হয়ে আছে। চোখে মুখে সবার একটাই প্রশ্ন, ম্যামকে খুঁজে পেতে আবরার স্যার ঠিক কী পরিকল্পনা করেছে? আবরারের হাঁটার শব্দ, তার চোখ আর নিঃশব্দ রাগ, সব মিলিয়ে রাতটার ভেতর এক রহস্যময় উত্তেজনা তৈরি করল। এখন শুধু সময়ের অপেক্ষা। আবরার ধীরে ধীরে এগিয়ে এসে বিশাল সভার দাঁড়াল। সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে তার নিরাপত্তা বডিগার্ড, সংখ্যায় যেন অন্তহীন। আলো পড়ে তাদের কালো ইউনিফর্মে ঝলসে উঠছে ধাতব ব্যাজগুলো। চারদিক নিস্তব্ধ, শুধু ফ্লোরের ওপর ভারী বুটের চাপা শব্দ। এক মুহূর্ত থেমে আবরার গভীর শ্বাস নিল, তারপর বজ্রকণ্ঠে বলল, শুনে রাখো সবাই, আজ রাত শেষ হওয়ার আগে আমার স্ত্রীকে খুঁজে বের করতে হবে। 100 হেলিকপ্টার আকাশে উঠবে, 20,000 গাড়ি রাস্তায় নেমে যাবে, 10,000 ট্র্যাকিং কুকুরও নামানো হবে। পুরো দেশ জুড়ে অনুসন্ধান চলবে, 1 ইঞ্চিও বাদ না। তার কণ্ঠের শেষ দিকটা এত তীক্ষ্ণ হয়ে উঠল যে বাতাস যেন থমকে গেল। উপস্থিত সবাই অবচেতনেই কেঁপে উঠল। কোনো শব্দ নেই, সবাই শুধু তার চোখের আগুন টের পাচ্ছে। আবরার আরেকবার চোখ বুলিয়ে নিল সারি সারি বডিগার্ডের দিকে। একটা সুযোগ দিচ্ছি তোমাদের, ব্যর্থতা চলবে না। নিঃশব্দে এক গাইঙ্গুই করা গড়গড় শব্দে সামনে এসে দাঁড়াল প্রধান নিরাপত্তাকর্মী। মাথা নত করে গম্ভীর স্বরে বলল, জি বস, ব্যবস্থা হয়ে গেছে, অপারেশন শুরু হচ্ছে এখনই। আবরার আর কিছু বলল না, শুধু ঘুরে গাড়ির দিকে হাঁটা শুরু করল। তার পেছনে সাথে সাথে দৌড়ে দাঁড়ালো সব বডিগার্ড। কালো পোশাক, ভারী ধাতব অস্ত্র, টর্চ লাইটের আলো, সব মিলিয়ে মুহূর্তের মধ্যে চারপাশে যুদ্ধ প্রস্তুতি নেওয়ার মতো উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হল। গাড়ির দরজা খুলতেই আবরারের চোখে আবার সেই দৃঢ় সংকল্প ফিরে এলো। আজ রাতটায় পুরো দেশ জানবে একজন মানুষ তার প্রিয়জনের জন্য কত দূর যেতে পারে। গাড়ির দরজা বন্ধ হতেই আবরারের চারপাশে নেমে এলো এক ধরনের ভারী নীরবতা। ইঞ্জিনের মৃদু গর্জন আর দূরে টহলরত গাড়িগুলোর হেডলাইট, সব মিলিয়ে পরিবেশটা যেন অদ্ভুতভাবে চাপা। প্রায় আধ ঘন্টা পথ যাওয়ার পর হঠাৎ আবরার পকেট থেকে ফোন বের করল। স্ক্রিন অন হতেই সাদা আলো তার মুখে প্রতিফলিত হল। সে ফেসবুকে ঢুকল এবং প্রথমেই চোখে পড়ল ব্রেকিং নিউজ। আজকের তাজা খবর, প্রধানমন্ত্রীর বাসভবনে ভয়াবহ বিস্ফোরণ, পুরো ভবন আগুনে পড়েছে। ভিতরে ছিলেন প্রধানমন্ত্রী, তার স্ত্রী, মিট ও নিরাপত্তা রক্ষী। কারো সন্ধান মেলেনি। আক্রমণকারীর পরিচয় অজানা। দেশ জুড়ে 3 দিনের
কারফিউ ঘোষণা করেছে আর্মি কমান্ডো। তদন্ত চলবে। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। খবরটা পড়ার পর গাড়ির ভেতর এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। আলো আধারের মাঝে আবরারের মুখটা একটু ঝুঁকে এলো, চোখ সরু হয়ে গেল, ঠোঁটের কোণায় অদ্ভুত এক বাঁকা হাসি ফুটে উঠল। গাড়ির ভেতর নীরবতা ভেঙে হঠাৎ আবরারের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল পরিচিত নাম, ফেটিক্স। 1 সেকেন্ড সময়ও নষ্ট না করে আবরার কল রিসিভ করল। স্যার, কাজ হয়ে গেছে। লাইন ওপাশ থেকে তৎপর কণ্ঠ, ফেটিক্স। নিঃশ্বাস ফেলে বলল। আবরারের গলা ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ। গুড। স্যার, আপনার নির্দেশ অনুযায়ী সব প্রস্তুত। 100 হেলিকপ্টার আকাশে উঠেছে, 20,000 গাড়ি রাস্তায় টহল দিচ্ছে, 10,000 ট্র্যাকিং কুকুর নামানো হয়েছে, আর 50,000 বডিগার্ড সার্চ শুরু করেছে। জঙ্গল, পাহাড়, শহর, গ্রাম, একটাও জায়গা বাদ দিচ্ছি না। আবরারের চোখ একটু বন্ধ হল, যেন হিসেব মিলিয়ে নিচ্ছে। মুঠোফোনের দিকে তাকিয়ে নিচু কিন্তু ভয়ঙ্কর শান্ত কণ্ঠে বলল, খুঁজতে থাকো। আর শোনো, আজ রাত শেষ হওয়ার আগে আমি পাখিকে চাই। যদি না পাই তাহলে সবাইকে মেরে পুঁতে দিব। শেষে কথাটা খানিকটা জোরে বলল। ফেটিক্স ভয় পেল, তবুও নিজেকে সামলে দ্রুত সম্মতি জানাল। আচ্ছা স্যার, নির্দেশ পালিত হবে। কল কেটে যেতেই গাড়ির ভেতর আবার নেমে এলো চাপা অন্ধকারের মতো নীরবতা। গাড়িটি তখন ঘন জঙ্গলের পাশ দিয়ে ছুটে চলেছে। লম্বা গাছের ছায়া হেডলাইটে কাঁপছে, যেন কোনো অজানা ইঙ্গিত দিচ্ছে। ঠিক তখনই আবরারের চোখ পড়ল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। তবে মেয়েটা উল্টো দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটাকে পিছন থেকে একদম কুহেলির মতো লাগছে। অল্প আলোয় দেখা যাচ্ছে হালকা হাওয়া তার সাদা চুব উঠছে, যেন কোনো রহস্যের ছায়া তাকে ঘিরে আছে। আবরার চোখ সরু করে তাকালো। ড্রাইভার, গাড়ি থামাও। ড্রাইভার যেন বজ্রাহত, তৎক্ষণাৎ ব্রেক চাপল। গাড়ি থেমে গেল অন্ধকার জঙ্গলের মাঝে। আবরার দরজা ঠেলে গাড়ি থেকে নেমে এলো। বাতাসে হালকা কুয়াশা, জঙ্গলের ভেতর থেকে আসছে অচেনা গন্ধ। দূর থেকে বাতাসে দুলছে পাতার শব্দ। সব মিলিয়ে পরিবেশটা অস্বাভাবিকভাবে রহস্যময়। আবরার এগিয়ে গেল সেই মেয়েটার দিকে। অল্প আলোয় দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না। আবরার হাত বাড়ালো, ছুতেই যাবে, ঠিক তখনই দৃশ্যটা যেন ভেঙে গেল। মেয়েটা এক মুহূর্তে 5টি ছায়ায় বিভক্ত হয়ে গেল, আর চারপাশে দাঁড়িয়ে থাকা সব অবয়ব এক নামে মিলিয়ে গিয়ে রইল শুধু কুহেলি। কুহেলির হাসি কানে এলো, কিন্তু কোনো বাস্তব অস্তিত্ব নেই। আবরার এক পা পিছিয়ে গেল। চারদিকে শুধু ধোঁয়াটে অবয়ব, ঝাপসা হাসি, আর হাত বাড়ালেই মিলিয়ে যাওয়া মুখ। আবরারের শ্বাস ভারী হয়ে উঠল। সে বুঝে গেল এটা বাস্তব নয়, এটা তার নিজের হ্যালুসিনেশন। এক মুহূর্তে হাঁটু ভেঙে বসে পড়ল মাটিতে, 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। হঠাৎই সে ফেটে চিৎকার করে উঠল। পাখি। চিৎকারটা এত তীব্র ছিল যে জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা পশু পাখিরাও চমকে উঠে চারদিকে ছুটে গেল। আবরারের চোখে জল টলমল করতে লাগল, কণ্ঠ ভেঙে গেল, আতঙ্ক আর অসহায়তায় ভরা। পাখি, তুমি কোথায়? প্লিজ প্লিজ আমার কাছে ফিরে আসো, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। পাখি রে। তার কণ্ঠে এমন বেদনা ছিল যে দূর দাঁড়িয়ে থাকা বডিগার্ডরা থমকে দাঁড়িয়ে গেল। এই আবরারকে তারা কোনোদিন দেখেনি। হেডগার্ড জলিল দ্রুত এগিয়ে এসে আবরারের পাশে বসে পড়ল, চোখে মুখে চিন্তার ছাপ, কিন্তু কণ্ঠ শান্ত এবং দৃঢ়। স্যার, দয়া করে নিজেকে সামলান। আমরা ম্যামকে খুঁজে আনবো আজ রাতেই। আপনি শান্ত হন প্লিজ। আমরা সব দিক দিয়ে সার্চ করছি। আবরারের নিঃশ্বাস তখনও ভারী, কিন্তু জলিলের স্বর তাকে সামান্য হলেও স্থির করল। আবরার ধীরে ধীরে জলিলের দিকে তাকাল। আবরারের চোখ দুটো লাল, তবু তীক্ষ্ণ এক ধরনের ভয়ঙ্কর দৃঢ়তা সেখানে জ্বলছে। সে গভীর শ্বাস নিল, তারপর ঠান্ডা ধারালো কণ্ঠে বলল, জলিল, 300 কুকুর আনো। আমি নিজেই খুঁজবো, এখানে থেকে শুরু করব খোঁজা। জলিল থমকে গেল, কারণ আবরারের মুখে সেই আগুন সে বহু দিন দেখেনি। এটা ছিল এমন এক দৃঢ়তা যেন ওর সামনে কেউ দাঁড়াতে পারবে না। 1 সেকেন্ডও নষ্ট না করে জলিল পাশের বডিগার্ডের দিকে তাকাল। কোনো শব্দ হল না, শুধু চোখের ইশারাই যথেষ্ট ছিল। বডিগার্ড সঙ্গে সঙ্গে মাথা নত করে সম্মতি দিল, তারপর দৌড় দিয়ে অদৃশ্য হয়ে গেল অন্ধকারের ভেতর।
জঙ্গলের চারদিক তখন নিস্তব্ধ, শুধু হালকা বাতাসে পাতা মর্মর শব্দ। মাটির নিচে যেন অদ্ভুত এক স্পন্দন ছড়িয়ে আছে। আবরার এখনো বসে আছে একদম স্থির হয়ে। তার চোখ জঙ্গল জুড়ে ঘুরছে, প্রতিটা গাছ, প্রতিটা ছায়া, প্রতিটা শব্দ সে শোনার চেষ্টা করছে। জলিল আবরারের পাশে বসে চিন্তিত চোখে তাকিয়ে আছে, আর আবরার আগুনে পোড়া দৃষ্টিতে দেখছে পুরো জঙ্গলটাকে যেন নিজের চোখ দিয়েই অন্ধকার ছিন্ন করে ফেলবে। অল্প দূরে থেকে কুকুরের ভৌতিক গোঙানি শোনা গেল। কুকুরগুলো আসছে। ফাহিকে খুঁজে পাওয়ার যুদ্ধ এখন আরও এক ধাপ এগিয়ে গেল। ফাহিম এখনও পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। কয়েক মিনিট আগেও কুহেলি ভয় আর দুশ্চিন্তায় কাঁপছিল, আর এখন যেন কিছুই হয়নি, স্বাভাবিকভাবে বসে আছে। ফাহিম কুঁচকে যাওয়া ভ্রু নিয়ে কুহেলির দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো তো?